Ladies and gentlemen, I would request all of you to stand together for the national anthem. गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्ज्वल जलधितरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष নমস্কার, আমি হলাম বান্টু। এই বর্ণময় দড়িকল বাড়ির এক সদস্য মাত্র। আজ আমার খুব আনন্দের একটা দিন। আমার ভাইপো রিজু মানে সৃজিত ব্যানার্জি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে সিনেমাটোগ্রাফি শিখে আজ দেশে ফিরছি। তাই এই আয়োজন। আমার বুকে
মা বাজারটা এখানে রাখলাম, রিজুকে আনতে যাচ্ছি, দেরি হয়ে গেল গো। ওয়েলকাম ভাইপো, ওয়েলকাম টু দ্য সিটি অফ জয়। কেমন আছো? ভালো, আয় সিংজি। সাবধানে সাবধানে। তাহলে এতদিন বাদে চেনা শহরটা কি অচেনা লাগছে? দ্যাটস ফর শিওর বান্টি কাকা, কিন্তু তোমার এক বছরে ভুঁড়িটা কিন্তু খুব বেড়েছে। তাছাড়াও অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি কিন্তু এখানে ফ্রিতে প্রচণ্ড পলিউশনটা পাচ্ছি। ভাইপো, একে আমরা বলি বেলি কাফ। কি করি বল, বলরাম মল্লিক আর গিরিশ নকুরের রোজকার সদস্য হয়ে গেছি যে। তারপর বলো, তোমার পার্সোনাল লাইফ কেমন চলছে? পার্সোনাল লাইফ নাকি চলছে? বলছো তোমার বিয়ে খাওয়ার সুযোগটা আর করে দেবে না? সেটা ক্রমশ প্রকাশ্য বৎস। অনেক বছর পর কলকাতায় ফিরলাম, অলমোস্ট 5 ইয়ার্স। তো অনেক দিন কলকাতা শহরটা দেখিনি, স্পেশালি নর্থ কলকাতা। একটু ঘুরিয়ে দেখাবে আমাকে? দেখবি, চল তাহলে দেখা যাক। অনেক দিন তো হলো দেখা হয়নি, কাজের চাপে। সিংজি, আমরা নর্থ কলকাতার দিকে যাব তাহলে। হ্যাঁ,
আয় আয়, কতদিন বাদে এলি, দেখ কত চেঞ্জেস দেখবি এখানে। আয় বাহ বস। দারুণ সাজিয়েছো তো। ওই আর কি। এই এবার আমি খেয়ে নে রে। চ গিয়ে খাবারটা খেয়ে নি। হ্যাঁ চলো। আয় আয় চ। উফ, ক্লাব কচুরি, বাবা কতদিন বাদে যে দেখছি। ভাইপো, একে আমরা বলি চলিত ভাষায় গুটকে কচুরি, বুঝলি তো? আচ্ছা, মানিকতলা থেকে আনিয়েছি স্পেশালি তোর জন্য। তাহলে ডান হাতে সদ্ব্যবহার হোক। একদম, শুরু করো গুরু। আহা, অসাধারণ অসাধারণ। ভাল লাগছে? বাহ, শুনেও ভাল লাগছে রে। ভান্ডি কাকা, ভান্ডি কাকা, বল। এটা কি গো? এটা এটা আমাদের ফ্যামিলি ট্রি রে। ফ্যামিলি ট্রি? হ্যাঁ। আমার নাম কোথায়? তোর নাম? দাঁড়া দেখাই তোকে ভালো করে তাহলে। এই দেখ, তুই হলি 35তম পুরুষ, অর্থাৎ 35th জেনারেশন। সিরিয়াসলি? হ্যাঁ। বলো না আমাদের এই ফ্যামিলি হিস্ট্রির কথা। শুনতে চাস? হ্যাঁ। দাঁড়া বলি তাহলে তোকে ভালো করে। আমাদের এই বিখ্যাত ব্যানার্জি পরিবারে বুঝলি 3জন বিশিষ্ট ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আচ্ছা। এবং এও শোনা যায় যে ভাওয়ালের মেজ রানী উনিও নাকি আমাদের বংশের। সিরিয়াসলি? এরা সবাই আমাদের ফ্যামিলি থেকে বিলং করে? হ্যাঁ রে, এরা সবাই আমাদের পরিবারের সঙ্গে জড়িত। চল আমরা তাহলে বরং শুরু করি গ্রাম বাংলা দিয়ে, গুড়াপ, যেখান থেকে আমাদের গোড়াপত্তন শুরু। ছোটবেলা থেকে শুনে আসছি যে আমাদের আদি গ্রাম নাকি বর্ধমানে। আসলে ট্রেন পথে কর্ড লাইনে আমাদের এই দেশের বাড়িটি অবস্থিত বলে লোকমুখে ওটাই প্রচলিত হয়ে যায়। কিন্তু এই হলো হুগলি জেলার অন্তর্গত গুড়াপের নিকট খড়ুয়া গ্রাম। এইখানেই আমার বৃদ্ধ প্রপিতামহ ঈশ্বর কেদারনাথ বন্দ্যোপাধ্যায় সপরিবারে বসবাস করতেন। অষ্টাদশ শতাব্দীতে, অর্থাৎ 18th সেঞ্চুরির কোনো এক সময় তিনি এইখানে বসবাস শুরু করেন। ইতিপূর্বে তিনি হুগলি জেলার অন্তর্গত পান্ডুয়ার বেলেশিখেরা গ্রামে বসবাস করতেন। সংসার বাড়তে থাকায় এবং গ্রামে জমি জমা থাকা সত্ত্বেও পর্যাপ্ত উপার্জন না হওয়ায় আর স্বাচ্ছন্দ্য ও সৌভাগ্যের অন্বেষণে তৎকালীন ভারতের রাজধানী শহর কলকাতায় 1800 খ্রিস্টাব্দে তিনি পদার্পণ করেন। যদিও ঈশ্বর কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরিরা সকলেই শহরে মানুষ হয়ে ওঠেন এবং গ্রামের সঙ্গে আর বিশেষ যোগাযোগ থাকে না, তবুও শিকড়কে মানতেই হবে। প্রথম দিকে আমাদের পূর্বপুরুষরা গুড়াপে প্রধানত চাষবাস সামলাতেন। দেশে প্রচুর জমি ও গরু ছিল, তা দিয়ে বেশ ভালোভাবে দৈনন্দিন জীবন কেটে যেত। বাবা জ্যাঠাদের কাছে শুনেছি যে আমার প্রপিতামহ শ্রী রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যদি জোর করে কলকাতায় না আসতেন তাহলে আজও হয়তো আমাদের গ্রামের জমি জায়গা সামলাতে হতো। গুড়াপে গেলেই মনে পড়ে যায় রামকেষ্টদার কথা, যাকে এ বাড়িতে মা জ্যাঠাইমারা অফিসের ভাসুর বলে সম্বোধন করতেন, কারণ তিনি আমাদের দড়িকল অফিসের নায়েব মশাই ছিলেন। কমল কাকা ও পাড়ু কাকার কাছ থেকে এখনো অনেক গল্প শোনা যায়, যাতে গুড়াপের সেই পুরনো দিনের একটা ছবি দেখতে পাওয়া যায়। সেটা খুবই চিত্তাকর্ষক ও মধুর। এই ব্যানার্জি বংশের আদি দেবতা শ্রী রাধা গোবিন্দ আজও প্রতিষ্ঠিত। কোষ্ঠী পাথরের তৈরি গোপাল ও পিতলের তৈরি রাধা। শোনা যায়
রাধার মূর্তিও কষ্টি পাথরের ছিল, কিন্তু কোনো এক সময় তা চুরি হয়ে যায় ও তার ফলে এই পিতলের রাধা আনা হয়। কষ্টি পাথরের এই বিগ্রহের বয়স আনুমানিক 700 বছর। সাতশো বছর? You mean 700 years? Really? হ্যাঁ রে, ইউ হার্ড ইট রাইট, 700 ইয়ার্স। চ এবার তাহলে তোকে নিয়ে যাই আদি কলকাতার এক অন্যতম বিখ্যাত জায়গা, গৌরীবাড়ি। 1800 খ্রিস্টাব্দে কেদারনাথ বন্দ্যোপাধ্যায় বা আমার বৃদ্ধ প্রপিতামহ খুব অল্প বয়সে গুড়াপের খড়ুয়া গ্রাম ছেড়ে কলকাতায় বসবাস করতে শুরু করেন। তখন তিনি উত্তর কলকাতার এক অন্যতম বিখ্যাত জায়গা গৌরীবাড়িতে একটা বড় বাড়ি ভাড়া নেন, সঙ্গে একটি আস্তাবল। তখন পুরনো কলকাতার এক অন্যরকম স্বাদ। প্রথমে 4 নম্বর গৌরীবাড়ি লেন ও পরে 6A রতন নিয়োগী লেনে বসবাস করা শুরু করেন। এখানে তার পড়শি ছিলেন 2 ভাই, বলাই মুখার্জি ও হরিধন মুখার্জি। বলাইবাবু ছিলেন ট্রাম কোম্পানির বড় বাবু ও হরিধনবাবু ছিলেন তৎকালীন দিনের চলচ্চিত্র শিল্পী। ইনি স্বনামধন্য চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন। বাবাদের মুখে শুনেছি গৌরীবাড়ির এই বসত বাড়ির ছাদে সব ভাইয়েরা মিলে শরীরচর্চা করতেন। ক্যানাল ইস্ট রোডে ব্যানার্জি বাড়ির যে প্রথম দড়ির কারখানা তৈরি হয় তার নাম ছিল বাতিকল। সেখান থেকেই রাজেনবাবু যাতায়াত করতেন নদীপথে বাংলাদেশ ও অন্যান্য জায়গায় বাণিজ্য করতে। ক্রমশ বাড়ির সদস্য বাড়তে থাকায় রাজেনবাবু পাইকপাড়ায় 8 বিঘে জমি কিনলেন তখনকার জমিদার আশুতোষ খাঁর কাছ থেকে। আর তারপর থেকে শুরু হয় পাইকপাড়ায় আমাদের আধিপত্য। থ্যাংক ইউ দিদা। আচ্ছা ঠিক আছে। জানিস তো, আমার না অনেক দিনের ইচ্ছে এই ব্যানার্জি পরিবার নিয়ে একটা ডকুমেন্টারি বানাবো। নাম দেব দড়িকল বাড়ির রীতিকথা। ডকুমেন্টারি? এনিওয়ে, লিভ ইট। এবার আমি তোকে গল্প শোনাবো পাইকপাড়ার। এই সুবিশাল বাড়িটি তৈরি হয় 1942 সালে। পুরো বাড়িটা অবশ্য একসাথে তৈরি হয়নি, কারণ ব্যানার্জি পরিবার তখনও পুরোপুরি গৌরীবাড়ি থেকে চলে আসে। বাড়িটি তৈরি করেন আমার প্রপিতামহ শ্রী রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1942 সাল মানে তখন ভারতবর্ষে চলছে ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন। তাই যখনই বাড়ি তৈরি হয় সাহেবিয়ানার বেশ কিছু ছাপ চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল। যেমন বাড়ির কাছেই ছিল ইংরেজ সেনা ছাউনি বা ক্যাম্প, তাই পরবর্তীকালে জায়গাটার নাম হয় ক্যাম্প বাগান। বাড়ির অদূরেই ছিল ইংরেজদের কামান ও তার উত্তর দিকে ল্যাডগো সাহেবের আস্তাবল। এরও অনেক আগে প্রচুর পাইক ও বরকন্দাজ থাকতেন এই পাইকপাড়া অঞ্চলে। জমি ও জায়গা পাহারা দিত যাতে বাইরের আক্রমণ না আসতে পারে, তার থেকেই নাম হয় পাইকপাড়া। তখন আমার প্রপিতামহ গৌরীবাড়ি থেকে লোকজন নিয়ে ঘোড়ার গাড়ি করে তদারকি করতে আসতেন। উদ্দেশ্য বাড়ি তৈরি করা ও দড়িকল এইখানে প্রতিস্থাপিত করা। ধীরে ধীরে তৈরি হয় রাজেন্দ্র ভবন ও তার সাথে দড়িকলের কারখানা। প্রায় 7-8 বিঘে জমি কেনা হয় প্রধানত এই দড়ির কারখানা প্রতিষ্ঠা করবার জন্য। আজ যেটা নর্দার্ন অ্যাভিনিউ নামে আমরা চিনি, এক সময় তা ছিল মধ্য পাইকপাড়া নামে পরিচিত। গুটি কয়েক বাড়ি ছাড়া এই জায়গা তখন ছিল জঙ্গল আর শিয়ালে ভর্তি। সন্ধে 7টার পর বাড়ি থেকে কেউ বেরোতো না,
কারণ আলোর অভাবে রাস্তা থাকত কালো চাদরে ঢাকা। 1960-এর শুরু থেকে দড়িকল বা দ্য বেঙ্গল রোপ ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের কারখানা শেড ছিল অনেক দূর অবধি বিস্তৃত। একতলায় ছিল অফিস ঘর, যেখানে সুবিশাল সেক্রেটারিয়েট টেবিল রাখা থাকত। সেখানে বসে থাকতে দেখা যেত পরবর্তীকালে দড়িকলের ম্যানেজিং ডিরেক্টর শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়কে। উনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও পরে বিল্ডিং কমিটির চেয়ারম্যান পদ অধিকার করেন। অমন সুপুরুষ আর রাজভারী ব্যক্তিত্ব খুবই বিরল। বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে ছিলেন আমার 3 জেঠু ও 9 দাদু। পরিবার ও বাইরের প্রচুর বিয়ে ও পৈতে হয়েছে আমাদের এই বাড়ি থেকে। ছাদে বসত মস্ত বড় শামিয়ানা ও সেজে উঠত রঙিন আলো দিয়ে। সে সময় বাড়ি সর্বদা গম গম করত। আমার সেজো জ্যাঠার বিয়েতে এই বাড়িতে বসে বাজিয়ে গিয়েছিলেন উস্তাদ বিসমিল্লাহ খান ও তার সঙ্গীরা। পয়লা বৈশাখে যেমন রমরমা ছিল, তেমনই সুন্দর ছিল দোল পূর্ণিমায় শ্রী সত্যনারায়ণ পুজো। ছোটবেলায় প্রায় সবকটি পূর্ণিমাতেই সত্যনারায়ণ পুজো হতো। আগে আটার সিন্নি হলেও শোনা যায় কোনো একবারে আটার মধ্যে আরশোলা পড়ে যাওয়ায় ভগবানকে সুজি সিন্নি নিবেদন করা হতো। এই বাড়িতে 3টে সদর দরজা আছে ও তার সঙ্গে 3টে সিঁড়ি। আবার মজার কথা, সবকটা সিঁড়ির সঙ্গে নিবিড় যোগাযোগ আছে যাতায়াতের সুবিধের জন্য। হোলিতে বাড়ির সকলে মিলে রং খেলতো ও বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়াতো আমার 9 জেঠু ও রাঙা জেঠু। আনন্দ করা ও ঘুরতে যাওয়ার হুজুগ লেগে থাকতো সারা বছর। অলিম্পিক সার্কাস আর ফেমাস সার্কাস আমার বাবার মেসমশাইয়ের তৈরি, তাই শীতকালে সপরিবারে ব্যানার্জি বাড়ি যেত সার্কাস দেখতে। বেনারসের কেদারঘাটের কাছে দুটো বাড়ি ছিল এই পরিবারের। শীতকালে সেরা গন্তব্য ছিল সেই দুটো বাড়ি। এক বিশ্বস্ত মাঝি ছিল, নাম ভগবান, যা নৌকো করে সওয়ার করতেন পরিবারের সদস্যরা। চলতো বজরায় পিকনিক। দড়িকল কারখানার এক মেশিন ফিটার ছিলেন, নাম হ্যামিল্টন সাহেব। উনি এসেছিলেন সুদূর নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্ট শহর থেকে। সাহেব বেশ মিশুকে হওয়ার দরুন কাজের পরে উনি ব্যাডমিন্টন খেলতেন আমার জেঠুদের সঙ্গে। দড়িকল কারখানার মেশিনগুলো আসে বেলফাস্ট থেকে। আমার ছোটবেলায় মনে আছে, নদা জেঠু, বাবা ও ববি দাদা একসঙ্গে ক্যারাম খেলতো, আর তার সঙ্গে চলতো পুরনো দিনের আড্ডা। রাঙা জেঠু ও নদা জেঠু দারুণ রান্না করতে পারত। নতুন জেঠু ছিল খুব পশু পাখির শখ। আমার বাবা মানে তোর ছোট দাদুর ছিল খুব গান বাজনার শখ। বেশ কিছু ফাংশনে পারকাশনস বাজিয়েছেন বাবা। তবে বাড়ি থেকে লুকিয়ে সিনেমাতে অভিনয় করেছিল প্রায় 12টি ছবিতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল অপর্ণা, ননী গোপালের বিয়ে ও প্রথম কদম ফুল। তবে 1975 সালে উত্তম কুমার ও শর্মিলা ঠাকুরের সঙ্গে অমানস ছবিতে কাজ করে বাবা খুব খুশি হয়েছিল। তোর বাপ্পা জেঠিও কিন্তু অনেক সিনেমাতে অভিনয় করেছে। একসময় পাইকপাড়ার সবচেয়ে উঁচু অট্টালিকা ছিল এই ব্যানার্জি বাড়ি। ইন্দুবাবুর বড় ছেলে
শ্রী রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলতে গেলে মনে পড়ে উনি খুব রাশভারী মানুষ ছিলেন। উনি ঘোর সংসারী হওয়া সত্ত্বেও অত্যন্ত মিতব্যয়ী ও সংযমী ছিলেন। এই বাড়ি নির্মিত হয় 1969 সালে। একই বছর মুক্তি পায় বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র আরাধনা। কাকতালীয়ভাবে এই বাড়ির নামও আরাধনা। দড়িকল উঠে যাওয়ার পর ইনি নিজের তৈরি বাড়ি আরাধনাতে শুরু করেন ম্যারেজ হাউস ও কেটারিংয়ের ব্যবসা। এখানে আমাদের পরিবারের ও চেনা জানার অনেকের বিয়ে ও নানাবিধ অনুষ্ঠান আয়োজিত হতো। বয়সে অন্য ভাইদের থেকে একটু বড় হওয়ার দরুন ইন্দুবাবুর থেকে অনেক ব্যবসায়িক কাজ বেশ কম বয়স থেকে শিখে ইনি অনেক বুদ্ধি ধরতেন। 1980 প্রথম ভাগ থেকে 1991 অবধি, মানে কেবল টিভি আসার আগে পর্যন্ত, যখন ভিসিআর আর ভিসিপির যুগ ছিল, তখন বড় জেঠুর হল ছিল আমাদের সেকালের মাল্টিপ্লেক্স। সোফায় ও মেঝেতে গোল হয়ে বসে আমাদের চোখ থাকতো তখনকার দিনের ইম্পোর্টেড সনি টিভিতে। আর আমাদের মধ্যমণি ছিলেন বড় জেঠিমা, যিনি একজন প্রকৃত অর্থে ফিল্ম বাফ। বড় জেঠিমার মামা ছিলেন একসময় বলিউড ফিল্ম জগতের এক সুপুরুষ নায়ক, তাজমহল ছায়াছবি খ্যাত শ্রী প্রদীপ কুমার। দাদা ভাই অর্থাৎ তোর বাপ্পা জেঠু আমাদের থেকে বেশ কিছুটা বড় হওয়া সত্ত্বেও খুব সাবলীলভাবে সকল ভাই বোনদের সাথে মিশে যায়। থিয়েটার, পুরনো কলকাতার গল্প, টলিউড আর দৈনন্দিন জীবনের পাঁচমেশালি সব অভিজ্ঞতা জড়ো করে সুন্দর গল্প বলতে পারে। একবার বাপ্পা জেঠুর সঙ্গে গল্প করতে বসলে সময়ের হিসেব থাকে না। বড় জেঠু ও দাদা ভাই এই দুজনেই কিন্তু প্রচুর থিয়েটার করেছেন, তাই সংস্কৃতির সঙ্গে এক নিবিড় যোগাযোগ আছে তাদের। যখন ছোট ছিলাম তখনই ছাদে কত বিয়েবাড়ি খেয়েছি তা গুণে শেষ করা যাবে না। হাওড়া ব্রিজ আর যুবভারতী ক্রীড়াঙ্গন খুব ভালোভাবে দেখা যেত বলে অনেকেই এই আন্তরিক্ষ দৃশ্য দেখবার জন্য ছাদে আসতেন। আগে অনেক কম বাড়ি থাকার দরুন চারপাশটা ছিল অনেক বেশি দৃষ্টিনন্দন, কিন্তু এখন এই ছাদে উঠলে ভীষণভাবে আমাদের ফেলে আসা শৈশবটা ফিরে পাই আর মন হয়ে যায় তরতাজা। এখন আমরা যেখানকার গল্প শুনব সেখানে এক সময় থাকতেন আমাদের পরিবারের এক অত্যন্ত শৌখিন ও সময়ের থেকে আগে চলা মানুষ, শ্রী রথীন্দ্রনাথ ব্যানার্জি, যাকে আমরা চিনি সুকুবাবু বা শেষদা জেঠু নামে। ইন্দুবাবুর মেজ ছেলে ইনি। এই ব্যতিক্রমী চরিত্রকে নিয়ে আমরা যত কথাই বলি ততই কম। এক বর্ণময় জীবনযাপন ও এক গৌরবময় জীবনযাত্রা, যাকে আমরা ইংরেজিতে বলি লিভ লাইফ কিং সাইজ, তাই ইনি আমাদের উপহার দিয়েছেন। সত্যি কথা বলতে কি, ইনাকে নিয়ে বলতে শুরু করলে একটা মাঝারি মাপের উপন্যাস অনায়াসে লিখে ফেলা যায়। পশু পাখির প্রতি খুব শখ ছিল বলে উনাকে আমি ছোটবেলায় ডাকতাম পাখি জেঠু নামে। ঘোড়ার শখ ছিল, তাই লখনৌ থেকে নিয়ে আসা হয়েছিল একটা হাফ ল্যান্ডো ঘোড়ার গাড়ি। একটা টাট্টু ঘোড়া ছিল তার খুব প্রিয়। বাড়িতে করে ফেলেছিলেন একটা মিনি চিড়িয়াখানা। তাতে ছিল হরেক রকম পাখি, যেমন টিয়া, ময়না, চন্দনা, কাকাতুয়া, লাভ বার্ডস ইত্যাদি। নিজের পছন্দ মতো বাড়ি বানিয়েছিলেন, যার মূলে ছিল সেই ভাবনা যা আমাদের আজকের দিনে বলা হয় লিভিং কাম ডাইনিং হল। হরেক রকম রান্না যেমন খেতে ভালোবাসতেন, ঠিক তেমনই দিদার লোককেও খাইয়েছেন। নিজের এক অনুগত কাজের লোক, নাম জগন, ছিল তার রান্না সহকারী। তৎকালীন কলকাতা শহরের নামী 5 তারা হোটেল গ্র্যান্ডের শেফদের সঙ্গে আলাপ করে রান্নার রেসিপি জোগাড় করেছিলেন। লিন্ডসে স্ট্রিটের বিখ্যাত বাদশাহ হোটেলের শুরু ইনার হাত ধরে। এখানে নিয়মিত আসতেন বাংলা চলচ্চিত্র জগতের নামী শিল্পী পাহাড়ি সান্যাল। সেজ জেঠুর হাতের রান্না লখনৌয়ের সেরা বাবুর্চির সঙ্গে টেক্কা দিতে পারত।
কলকাতার নামি দামি রেস্টুরেন্টের মালিক তার বন্ধু ছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর সঙ্গে যেবারে সেজ জেঠু ওয়ার্ল্ড ট্যুর করেছিলেন, সেটা ছিল আমাদের পরিবারের এক গৌরবময় অধ্যায়। এর পাশাপাশি বিলিতি গাড়ির খুব শখ ছিল এবং তার গ্যারাজে শোভা পেত ফোর্ড ফ্যালকন, স্টুডিবেকার কমান্ডার, শেভরোলে ইম্পালার মতো বিলাসবহুল গাড়ি। সঙ্গীতের বিশাল অনুরাগী ছিলেন বলে গোলাম আলী খাঁ, জগজিৎ সিং তার ঠোঁটে লেগে থাকত। সঙ্গীত শিল্পী হেমন্ত মুখার্জি তার খুব কাছের বন্ধু ছিলেন। এর পাশাপাশি খেলাধুলায় অত্যন্ত আগ্রহ ছিল বলে মোহনবাগান ক্লাব আর সিএবির আজীবন সদস্য ছিলেন। এই এক সেকেন্ড আসছি দাদা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো অম্লান, হ্যাঁ বল সৃজিত, শোন না, একটু কথা আছে। তুই চলে এসছিস? আরে আজই ফিরলাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ শোন না, বলছি তুই একটুখানি শ্রেদাকে, শ্রুতাইশকে আর প্রমিতকে একটুখানি কনফারেন্সে নে তো। হঠাৎ কেন? কথা আছে ওদের সঙ্গে। ওকে দাঁড়া। হুম। হ্যালো, হ্যাঁ আমরা একটা ডকুমেন্টারি করব ভাবছি, ঠিক আছে? ঠিক আছে চল তাহলে, তাই কথাই রইল। ওকে ওকে, দেখা হচ্ছে। দেখা হচ্ছে, টাটা। এই সরি রে, একটু আসতে দেরি হয়ে গেল। আরে না না, ইটস ওকে। আচ্ছা মান্টি কাকা, হোয়াট অ্যাবাউট আওয়ার হাউস? ডোন্ট উই হ্যাভ এনি ইন্টারেস্টিং স্টোরিজ? বাহ বাহ, ছেলে তো আর তস হয়েছে না দেখছি। না না, ইয়েস ইনডিড। চল এবার তাহলে তোদের বাড়ির গল্প বলি, শোন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন এই নয়নাভিরাম বাড়িটি তৈরি করেন, তখন পাইকপাড়া ছিল অনেক ফাঁকা ও শান্তিপূর্ণ। 1958 সালে তৈরি হয় এই বাড়ি। আয়তনে এই বাড়ি রাজেন্দ্র ভবন ও আরাধনার থেকে ছোট হলেও বাহার ও কারুকার্যের দিক দিয়ে বিচার করলে এর কোনো তুলনাই নেই। বাড়ির ধাঁচ ও রং দেখলে অনেকেই এটিকে রাজস্থানের এক মাঝারি মাপের প্রাসাদ অনুমান করেন। এই বাড়ির সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় হল অন্নপূর্ণা পুজো। পরিবার ও আশেপাশের সব লোকেরা এসে জমায়েত হন অন্নপূর্ণা পুজোর দিন। সকাল ও বিকেলে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন থাকে। অত্যন্ত ভক্তি সহকারে এই পুজো হয়ে আসছে প্রায় 4.5 দশক ধরে। এই পুজোর সূচনা করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী স্নেহলতা দেবী। অনেক আগে তোদের ওই একতলার ঠাকুর দালানে শনি ও রবিবার করে বায়োস্কোপ দেখানো হতো। তাতে পাড়ার বেশ কিছু লোক জড়ো হতো ওই বায়োস্কোপ দেখবার জন্য। তখনকার দিনে একটা জনশ্রুতি ছিল, দড়িকল বাড়ির তলায় নাকি মোহরের ঘোড়া পোতা আছে। প্রধানত তা শোনা যেত ক্যাম্প বাগান থেকে। এর আগে গৌরীবাড়িতে থাকাকালীন মোট 7টা দড়ির কারখানা ছিল, ওই ছোট বড় মিলিয়ে। এই সবকটি অবস্থিত ছিল ক্যানাল ওয়েস্ট রোডের ওপর। তোদের বাড়ির সামনে ওই এনইসি পার্ক, তখন ছিল একটা পুকুর, আর পাইকপাড়া ছিল জঙ্গলাকীর্ণ। বাড়ির থেকে একটু দূরেই ছিল একটা খেজুর গাছ, আর তার পাশ দিয়ে শুরু দড়িকলের মেশিন ঘর। লম্বা রেলের ট্র্যাক ছিল এ প্রান্ত থেকে ও প্রান্ত, যার দৈর্ঘ্য প্রায় 250 মিটার। এই ট্র্যাকের ওপরেই দড়ির কাঁচা মাল ও প্রস্তুত দড়ি চালান যেত গোডাউনে। বাড়ির একটা পোষা টাট্টু ঘোড়া ছিল, বুঝলি, নাম লক্ষ্মী। শোনা যায় গৌরীবাড়িতে থাকাকালীন সেই ঘোড়া নিয়মিত জিলিপি খেত একটা দোকানের সামনে দাঁড়িয়ে। এছাড়াও এ বাড়িতে ছিল কুকুর, হরিণ, মুরগি, হাঁস, বিড়াল, হরেক রকমের পাখি, জার্সি ও
ও ভারতীয় গরু, অর্থাৎ যাবতীয় গৃহপালিত পশু ছিল ব্যানার্জি বাড়িতে। আমাদের ব্যানার্জি পরিবারের পয়লা বৈশাখ উৎসব ছিল দেখবার মতো। 5 দিন ধরে বাড়িতে ভিয়েন বসিয়ে মিষ্টি তৈরি করা, চব্যচস্য খাওয়া দাওয়া ও দড়িকলের মজুদদের বোনাস আর লুচি আলুর দম ও দরবেশ দেওয়া হতো। প্রায় 100 মজুর কাজ করতেন এই বিশাল কর্মক্ষেত্রে। ব্যান্ড পার্টি আসতো হ্যারিসন রোড থেকে পয়লা বৈশাখে বাজাতে। বাড়ির কিছু বিশ্বস্ত লোক ছিল, যেমন রাঁধুনে তারাদি, কাজের লোক লক্ষ্মীদি, আর ও বাড়িতে সিংহাসনদা, জগনদা ও দুলালদা। ফ্যাক্টরি শেডের তলায় খাওয়ানো হতো প্রায় 1000 লোককে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হতো। তাতে আসতেন আলপনা বন্দ্যোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও গায়ত্রী বসুর মতো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। বাড়ির পোষা গরু থেকে উৎকৃষ্ট মানের ঘি ও মাখন তৈরি হতো। ব্যানার্জি বাড়ি মানেই হলো খাওয়ার বাড়ি, তাই হরেক রকমের মিষ্টি ও দুগ্ধ জাতীয় সামগ্রী তৈরি করতে বাড়ির মেয়েরা সর্বদা প্রস্তুত ছিলেন। ক্ষীরপুলি, পাটিসাপটা, পায়েস ও গোকুল পিঠে খেলে মন জুড়িয়ে যেত। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ। একি রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। গারে মাগা পারে সানি, গারে মাগা। আমার নয়নে নয়ন রেখে, নয়নের কথা গিয়ে গিয়েছো ডেকে। আমার নয়নে নয়ন রেখে, নয়নের কথা দিয়ে গিয়েছো ডেকে। আশ্বাসে বিশ্বাস হয় না আমায় ভাবে, দারুণ সর্বনাশ হয়তো বা আমাকে কাছে ডাকছে। এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। গারে মাগা পারে সানি, গারে মাগা। হ্যালো। হ্যাঁ চলে আয় রে, হ্যাঁ, নিচে ও এসে গেছিস তোরা? বলছি প্রমিত এসছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি ওয়েট আয়, কর, ও আসছি। চলে যাবে হ্যাঁ বলছে। একদম।
বান্ডি কাকা, বল। গিভ মি 2 মিনিটস, আমার কয়েকটা বন্ধু এসছে একটু দেখা করতে। ওকে, একটু দেখা করে আসি। একদম একদম। আমি তো এসে গল্পটা শুনবো। অ্যাবসলিউটলি। হলো বন্ধুদের সঙ্গে গল্প করা? হ্যাঁ ওই আর কি। তারপর বলো। হ্যাঁ, কোথায় যেন ছিলাম? আমাদের বাড়ি প্রীতিস্মৃতি। পিতৃস্মৃতি। এবার আমরা যাব অহিপুরী। ইনি হলেন আমাদের প্রপিতামহ রাজেন বাবুর কনিষ্ঠ পুত্র। ভালো নাম অহিভূষণ বন্দ্যোপাধ্যায়। আগে ইনারা গৌরী বাড়িতেই থাকতেন। অনেক পরে এরা পাইকপাড়ায় বাড়ি করে চলে আসে। তাই এদের বাড়িটা আমাদের অন্যান্য বাড়ির থেকে অনেক পরে তৈরি হয়। আমরা যখন বাবা মার সঙ্গে এদের বাড়ি যেতাম তখন ছোড়দাদু যদিও খুব কম কথা বলতেন, কিন্তু ছোড়দিদা প্রচুর গল্প শোনাতেন বাবাদের ছোটবেলাকার ও গৌরী বাড়ির ফিরে আসা স্বর্ণালী দিনগুলো। ছোড়দিদা নিজে সব জায়েদের মধ্যে ছোট ছিলেন বলে পরের প্রজন্মে যারা ছোট ছিলেন, যেমন মা, কাকিমা, পিসি, তাদের খুব স্নেহ করতেন ও খুব ভালো হৃদ্যতা ছিল তাদের সঙ্গে। নদাদুও বেঙ্গল রোপ ওয়ার্কসের একজন ডিরেক্টর ছিলেন, বড় জেঠু, মেজ জেঠু ও সেজ জেঠুর মতো। নদাদুদের ক্যানেল ওয়েস্ট রোডের বাড়িটা ছিল খুব সুন্দর। শ্যামবাজার খুব কাছে বলে যোগাযোগের ব্যবস্থাটা বেশ ভালো ছিল আমাদের পরিবারের। ছোড়দাদু খুবই ধীর স্থির ও মাটির মানুষ ছিলেন। রাজেনবাবুর আর দুই পুত্র সন্তানকে না দেখলেও অনেক বড় বয়স অবধি আমরা ইনাকে পেয়েছি। বাপি কাকা ও কল্যাণী পিসি হলো যথাক্রমে ছোড়দাদুর ছেলে ও মেয়ে। আজ হয়তো এই বাড়িটা একদম খালি লাগে, কিন্তু এক সময়ের স্মৃতি বারবার মনে এসে যায়। কি সুন্দর গল্প, মানে সিরিয়াসলি, মানে এত সুন্দর একটা হেরিটেজ আছে আমাদের ফ্যামিলির, মানে না শুনলে জানতে পারতাম না, সিরিয়াসলি। এখনো অনেক বাকি আছে গুরু, এই তো সবে শুরু। হ্যাঁ বলো। ঘড়িটা দেখেছিস? আসার কি কোনো ইচ্ছে আছে বাড়িতে? আসছি দাঁড়াও। হ্যাঁ আয় আয়, চলে আয়। ঠিক আছে, হ্যাঁ আসছি। বান্ডি কাকা, বল। মা ডাকছে গো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই বাড়ি আজকে। ঠিক আছে ঠিক আরেকদিন আছে, দেখা হচ্ছে। একদম। আবার দেখা দিস। চলো, টাটা। টাটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to এই সঞ্জনা, একবার দেখতো কি এসছে বোধহয়। এই দেখো কে এসছে, আমাদের হলিউডের হিরো। বাবা, ইউ আর টু আর্লি ফর মাই নেক্সট বার্থডে। কিছু মনে করো না, একটা ছোট কাজ ছেড়ে আসতে হলো বলে একটু দেরি হয়ে গেল। কি তোর মহান কাজ শুনি? এক সেকেন্ড, নামটা চেনা চেনা লাগছে। দড়িকল বাড়ির রীতিকথা মানে? গুরাব থেকে গৌরী বাড়ি, তারপর হলো পাইকপাড়া, দড়ি বেচে হলাম বড়, ফেললাম দেশ জুড়ে সারা। আহ, হেয়ালি করিস না, কেসটা কি বলতো? দাঁড়াও বন্ধু, সবুর করো, সবুরে মেওয়া ফলে। মনে আছে তোমার সেই ডকুমেন্টারি বানানোর ইচ্ছের কথা? হ্যাঁ, ডকুমেন্টারি মনে আছে। কেন? দিস ইজ ফর ইউ অ্যান্ড দিস ওয়ান টু। এটা কি? মনে আছে যেদিন আমি প্রথম কলকাতায় এসেছিলাম, সেদিন তুমি আমাকে দড়িকল বাড়ির কথা শুনিয়েছিলে? হ্যাঁ মনে পড়ে, কিন্তু কিছুই তো বুঝছি না। দিস ইজ দ্য ডে টু মেক ইউর ড্রিম কাম ট্রু।
দাঁড়িয়ে থেকো না, সিডিটা চালাও। বলিস কি রে, দাঁড়া দাঁড়া চালাই। গঙ্গানগরের এই দড়িকল কারখানার উৎপাদন ক্ষমতা ছিল দৈনিক ১৩ টন। রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বড় ছেলে শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দড়িকলের হাল ধরেন যখন পরিবার গৌরীবাড়িতেই থাকতেন। পরে উচ্চতার শিখরে নিয়ে যান ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়। রাজেনবাবুর এই দুই পুত্র দুই স্তম্ভের মতন ধরে রেখেছিলেন দ্য বেঙ্গল রোপ ওয়ার্কস প্রাইভেট লিমিটেডকে। পরবর্তীকালে গঙ্গানগর কারখানার ভার বহন করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বড় ছেলে শ্রী রমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শ্রমিক ব্যবস্থাপনার সেরা নিদর্শন দেখিয়েছিলেন বিভূতিভূষণ ও তার জ্যেষ্ঠ পুত্র রমেন্দ্রনাথ। মহেশের রথে নিয়মিত ও পুরীর রথেও নাকি একবার গিয়েছিল এই দড়িকলের দড়ি। তো একটু ব্যাকগ্রাউন্ডে যাই, আমাদের ফ্যামিলি এই যে প্রেজেন্ট সিনারিও কিভাবে হলো। ইট অল স্টার্টেড উইথ আমার ঠাকুরদাদার বাবা রাজেন্দ্রনাথ ব্যানার্জি, হু লস্ট হিজ পেরেন্টস অ্যাট দি এজ অফ 9 and 10। 9-10 বছর বয়সে বাবা মা মারা যাওয়ার পর আমাদের অরিজিনাল দেশ হচ্ছে বর্ধমানের গুড়াপে। সেখান থেকে আত্মীয় স্বজনরা ঠিক করলো যে গ্রামে আর সেরম কিছু হবে না, তার বড় ভাই চাষবাস দেখুক, বরঞ্চ এই ছোট ছেলেকে এক আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, গৌরী বাড়িতে। সেখানে উনি আশ্রিত হিসেবে ছিলেন এবং সেই আশ্রিত হিসেবে থেকে ওই বাড়ির কিছু ফাই ফরমাস টুকটাক কাজকর্মও করতেন, আবার স্নেহভাজন হিসেবে তাদের সঙ্গে থাকা, খাওয়া, ওঠা বসা এবং পড়াশোনা দুটোই একসঙ্গে করতে থাকেন। তো সেই আশ্রিত হিসেবে থেকে উনি পড়াশোনা করে পরবর্তীকালে ইম্পিরিয়াল ব্যাংক, যেটা আজকে স্টেট ব্যাংক হয়েছে, সেখানে উনি চাকরি পেলেন। তো ঠিক আছে, সামান্য চাকরিজীবী হিসেবে ডেলি লাইফ লিড করছিলেন ওই আশ্রিতর বাড়িতে থেকে, এবং পরবর্তীকালে চাকরি করতে করতে একটা ওইখানে ছোট 1 কামরার ঘর ভাড়া করে নিয়ে গৌরীবাড়িতে উনি ওনার ফ্যামিলি নিয়ে থাকতে শুরু করলেন। হঠাৎ করে ধূমকেতুর মধ্যে একদিন এক সাহেব ব্রিটিশার এসে বললেন, কারণ উনি খুব লম্বা চওড়া, 6 ফুটের ওপর লম্বা, ফর্সা, দেখতে ভালো। ব্রিটিশার ভদ্রলোক এসে বললেন, ইয়াং ম্যান, ওয়াই ইউ আর ওয়েস্টিং ইউর টাইম, এই চাকরি করে তোমার কিছু হবে না, ব্যবসা করো, ব্যবসা। উনি বললেন, সাহেব আমি তো কোনো ব্যবসা জানি না। বলে, আরে তুমি বেরিয়ে দেখো, এখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছে, তুমি যাতে হাত দেবে তাতেই তুমি সোনা পাবে। তো সাহেবের কথা শুনে উনি ছুটির পর চারিদিকে ঘোরাঘুরি করলেন। উনি অবজার্ভ করলেন যে ওই গৌরীবাড়ির ওখানে যে খালপাত, যেখান থেকে বাংলাদেশের মেনলি নৌকো এসে সমস্ত মালপত্র কিনে নিয়ে যেত, কারণ তখন বাংলাদেশের মেন সাপ্লাই কলকাতা থেকে, এবং ওই খালপাত দিয়ে সমস্ত নৌকো যাতায়াত করতেন। উনি দেখলেন ওই নৌকোর আনাগোনাটা খুব বেশি যখন, তাহলে নৌকোর ওপর আমার কিছু করা দরকার। তো দেখলেন নৌকো বোঝাই করে প্রচুর দড়ি যাতায়াত করছে, যেটা দিয়ে ওরা বাঁধে বা ওখানে নিয়ে গিয়ে দড়ির কাজ করে, তখন সব পাটের দড়ি। আলটিমেটলি এক আত্মীয় ওই ছোট দড়ির কারখানা চালাতেন। তো সেইখানে দড়ির কারখানা থেকে উনি কিছু দড়ি কিনলেন গৌরীবাড়িতেই, সেখান থেকে কিনে খালপাড়ে বিক্রি করলেন, কিছুটা প্রফিট হলো। তারপরে উনি চিন্তা করলেন যে আমার হোলসেল মার্কেট হচ্ছে বড়বাজার। তো উনি গৌরীবাড়ি থেকে একটা বড় ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে গৌরীবাড়ি থেকে বড়বাজার যেতেন। রোজ ব্যাংকের ছুটির পর গৌরীবাড়ি থেকে হেঁটে বড়বাজার, সেখান থেকে দড়ি কিনে নিয়ে এসে ওই নৌকোওয়ালাদের সব মাঝিদের সব বিক্রি করতেন। কিছুদিন এটা করার পর উনি মনে করলেন যে এই বড়বাজার থেকে না কিনে আমি যদি ছোট করে এই ব্যবসা শুরু করি, মানে ম্যানুফ্যাকচারিং শুরু করি। উনি একটা ছোট জায়গা ভাড়া করে কিছু লোকজন দিয়ে, মেনলি তখন মেয়েদের দিয়ে হাতে করা পাকিয়ে পাকিয়ে পাটের দড়ি, সুতুলি এইগুলো করা শুরু করলেন। যে সুতুলিগুলো দিয়ে অনেক চাপশাল বলে,
সেই চাপশাল দিয়ে ঘুরিয়ে 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 মোটা নৌকোর দড়ি, সেইভাবে পত্তন হলো ফার্স্ট ভাড়া জমিতে নৌকোর দড়ি। তখন ওনার যে মেজ ছেলে, পার্টিকুলারলি ইন্দুভূষণ ব্যানার্জি, উনি চিন্তা করলেন যে এইভাবে ছোট ছোট ব্যবসা করে আমাদের বেশি দূর এগোনো যাবে না, কারণ ফ্যামিলি তখন বিশাল বড় হতে আরম্ভ করেছে। তো উনি তখন কি করলেন, উনি বললেন যে না, আমাদের একটা বড় জমি নিয়ে, আর নৌকোর ব্যবসা তখন আস্তে আস্তে কমতে আরম্ভ করলো, তখন বড় বড় জাহাজ ঢুকতে আরম্ভ করেছে, তাহলে আমাদের জাহাজের দড়ি তৈরি করতে হবে। ভেরি বিগ প্রজেক্ট। তখনকার দিনে তখন পাইকপাড়ায় 8 বিঘে লম্বা জমি নিয়ে তাকে শেড করে ইংল্যান্ড থেকে বেলফাস্টের মেশিন এনে, মেশিনে সমস্ত ম্যানিলা সিসেল হেম্প কয়ার, যেগুলো জাভা, বর্নিও, সুমাত্রা থেকে র মেটেরিয়াল ইম্পোর্ট করা এবং এক্সপোর্ট করতেন বিভিন্ন পোর্টে এবং কিছুটা বিদেশে। এই আমাদের সব জাহাজের দড়ি যেত এবং সেইভাবে দি বেঙ্গল রোপ ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের উৎপত্তি হয়। And we did a lot of big business. It was number 3 in India after Shalimar and Ganges Rope Works. আমি তো ছোটোবেলা থেকেই দেখে এসেছি একটা জয়েন্ট ফ্যামিলিতে, যেহেতু বিং ব্রট আপ, মানে আমার দাদুরা 6 ভাই 5 বোন, তো পাশাপাশি বাড়িতে থাকা হয়, তো একে অপরের বাড়িতে যাওয়া, কোনো উৎসব হলে সেখানে একসঙ্গে পার্টিসিপেট করা। আগে অনেক বড় করে আমাদের পয়লা বৈশাখ হোক বা সরস্বতী পুজো হোক, এই ধরনের উৎসবগুলো আমরা সেলিব্রেট করতাম একসঙ্গে। প্লাস প্রচুর ভাই বোন কাজিনস লতায় পাতায় যাওয়া হয়, একই পাশাপাশি বাড়িতে থাকলে যাওয়া হয়, প্রতিদিনই একে অপরের সঙ্গে দেখা, স্কুল থেকে ফিরে একসঙ্গে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, দুপুরবেলার দিকে ছুটির দিনে একসঙ্গে ক্যারাম খেলা, দাবা খেলা। তো এই মেমোরিজগুলো আছে, এগুলো চিরকাল থেকে যাবে। শীতকালে একসঙ্গে পিকনিকে যাওয়া, একসঙ্গে দুর্গা পুজো কন্ডাক্ট করা, তো এই ধরনের জিনিস খুবই মেমোরেবল আমার কাছে। I have always lived with my in-laws, so it has been a happy family life, staying with everybody all together. আর সবচেয়ে ভালো জিনিসটা আমার এখানে ভালো লেগেছে যে আমি ননদদের সাথে ভীষণ ভালো কম্প্যাটেবিলিটি এনজয় করেছি। আমার কাছে ওরা ঠিক আমার নিজের ভাই বোনের মতো ছিল বলে আমাদের প্রচণ্ড আনন্দ করেছি এবং সেই বন্ডিংটা আমার এখনো আছে। আমি এই বাড়িতে অনেক পরে এসেছি। গুরুজনদের কাছ থেকে যা শুনেছি তাতে এই বাড়ির স্বর্ণালী যুগের সময়ের অনেক ঘটনা আমি জানতে পেরেছি। আমি এখন একান্নবর্তী পরিবারে রয়েছি। আমরা সবাই মিলে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করি, যেটাতে আমরা সবাই মিলে একটা আনন্দের পরিবেশ তৈরি করতে পারি। আমি যখন এসেছি তখন দড়িকল বন্ধ হয়ে গেছে, তবে এই একান্নবর্তী পরিবারের কিছু কিছু অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি। কলকাতার শহরে কারুর বাড়িতে গরু থাকে সেটা আমি দেখিনি, সেটা দেখলাম। গরুর যত্ন করা, গরুকে খাবার দেওয়া, কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি আসলে আমাদের শাশুড়ি মা সবাইকে একসঙ্গে পাঠাতেন এবং আমরা কে কেমন সাজতাম সেটাও ওনাকে দেখিয়ে যেতে হতো যে আমাদের সাজটা ওনার পছন্দ হলো কি না। উনি আমাদের যেরকম শাসনও করেছেন, ভালোবেসেছেন। একটা সংসার কি করে তৈরি করতে হয়, কি করে গড়তে হয় এবং কিভাবে চালানো করতে হয় সেটাও আমরা ওনার কাছ থেকেই শিখেছি। খুব ভালো লাগতো, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প, খুবই মজা হতো। আমরা তো শ্বশুরমশাইকে পাইনি, শাশুড়ি মা ছিলেন, উনি খুব রাশভারী মহিলা ছিলেন এবং উনি যেমন শাসনের মধ্যে আমাদের রেখেছিলেন তেমনি ভালোও বেসেছেন। প্রচুর ভালোবাসা পেয়েছি ওনার থেকে। 78 সালে ওনার হাত ধরেই আমাদের এ বাড়িতে অন্নপূর্ণা পুজো আরম্ভ এবং আজও পর্যন্ত সেই পুজো চলছে। আমাদের একটা বিরাট পয়লা বৈশাখ জাঁকজমকভাবে হতো, ব্যান্ড পার্টি আসতো, লেবারদের প্রচুর খাওয়া দাওয়া দেওয়া হতো, আমাদের বিয়ের বসতো 7 দিন। বিরাট একটা মোটা মিঠাই ছিল যেটা দরবেশের মতোই দেখতে, যেটা লেবারদের দেওয়া হতো, সেটা পাহাড়ের মতো উচ্চতায়, সেটা সিটিং অবধি চলে যেত। কিন্তু এখনো যখন দমদম স্টেশন থেকে রিক্সায় উঠি, যখন লোকে বলে কোথায় যাবেন, দড়িকল, রশিকল,
সেই ব্যাপারটা যে সেই আইডেন্টি মানে এখনো উই আর আইডেন্টিফাইড অ্যাজ রসিকলের বাড়ি বা দড়িকলের বাড়ি, রবিবাবুর নাতনি, ইন্দুবাবুর বাড়ির লোক। তো এই অ্যাসোসিয়েশন গুলো ভাল লাগে, মানে এখনকার আমাদের খুব মনে হয় যে আমি একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি করে চলবো, সেটাও যেমন ইম্পর্টেন্ট। আমার ততদিক ভাল লাগে যখন আমাকে রাস্তায় দেখে কেউ বলে, আর এটা তো রবিবাবুর নাতনি। ছোটবেলা থেকেই বলা হতো যে এই বাড়ির খুব ঐতিহ্য রয়েছে, তাই জন্য পাড়ায় কখনো ভাসানে যাওয়া বা ভাসানে সবার সাথে নাচা, এই জিনিসগুলো খুব একটা আমি এনজয় করতে পারিনি, কারণ সবসময় বলা হতো যে তুমি একটা সার্টেন বাড়ির মেয়ে, তোমাকে সেই ডিগনিটিটা মেনটেন করতে হবে। কোনোদিন যদি অফিস পার্টিজেও যাও একটা টাইমের মধ্যে ফিরতে হবে। তখন যেরকম ব্যাপারটা রিজিড মনে হতো, এখন মনে হয় যে না ঠিক আছে, মানে একটা যখন বাড়ি থেকে আমি বিলং করি, সেই বাড়িটার ডিগনিটিটাকে ধরে রাখাও ইজ মাই রেসপন্সিবিলিটি। শুধু বলবো যে এই পরিবারটা মানে এখন অনেকটা আমরা যে যার মতন, যে যার নিজের একটা ছোট নাটশেলে ঢুকে গেলেও যখন বেরোই তখন সেই হাসির একটা ফোয়ারা রয়েছে। পিসিরা, কাকারা, দেখো স্মৃতি তো প্রচুর স্মৃতি, একটা দুটো নয়, বলতে আরম্ভ করলে শেষ করা প্রচুর সময় সাপেক্ষ। যে দড়ি বলতে সাধারণত আমাদের মনে চলে আসে নারকল দড়ি, পাটের দড়ি, সুতুলি দড়ি ইত্যাদি, কিন্তু আমাদের এই কারখানার একটা বিশেষত্ব ছিল, যেটা হচ্ছে আমাদের ইম্পোর্টেড ফাইবার থেকে দড়ি তৈরি হতো, এবং মেশিন মেড এবং হ্যান্ডমেড দুটো প্রসেসে দড়িটা তৈরি হতো। এই ইম্পোর্টেড ফাইবারটা ছিল হচ্ছে সিসিল থেকে একটা ফাইবার আসতো, যেটা হচ্ছে সিসেল বলে নাম ছিল, আর ম্যানিলা থেকে একটা আসতো ফাইবার, সেটার নাম ছিল ম্যানিলা। এই দুটো ফাইবারের যে দড়িটা তৈরি হতো সেটা আমজনতার কোনো পারপাসে লাগতো না, মেনলি জাহাজ, ক্রেন ইত্যাদিতে লাগতো, কারণ স্ট্রেংথ অনেক বেশি ছিল পাটের দড়ি বা নারকল দড়ির তুলনায়। এই যে ইন্ডাস্ট্রিটা খালি তিনটে কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে তথা ভারতবর্ষে ছিল, একটা শালিমার রোপ ওয়ার্কস, একটা গ্যাঞ্জেস রোপ ওয়ার্কস, আর একটা বেঙ্গল রোপ ওয়ার্কস। আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে এই ধরনের একটা ইন্ডাস্ট্রির অংশ হিসেবে আমি এখানে ছিলাম এবং দেখেছি যা একটা বৃহৎ কর্মযোগ্য, এবং এই কর্মযোগ্য সামলাতেন আমার বাবা। তিনি মোটামুটি প্রোডাকশন সাইডটা উনি দেখতেন। তো আমাদের বিশাল মার্কেট ছিল, যত দড়ি পিঙের যত দড়ি দরকার ছিল বা ক্রেনের, আমাদের বেঙ্গল রোপ ওয়ার্কস থেকে সাপ্লাই হতো, এবং কিছু কিছু বিদেশি কাস্টমারও আমাদের ছিল। যেটা হচ্ছে সব থেকে বড় কথা, যে এই ধরনের একটা ইন্ডাস্ট্রি যে এত বছর ধরে কাজ করে এসছে এই দড়ির লাইনে, সাধারণ মানুষের জ্ঞাতব্য ছিল না। ইন্ডাস্ট্রি বেঙ্গলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে আমার দাদু রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটি শুরু করেন। এবং তিনি কিভাবে শুরু করেছিলেন, তখন খালি পাটের দড়ি এবং নারকল দড়িরই প্রচলন ছিল। গৌরীবাড়ি অঞ্চলে খালপাড়ের কাছে উনি একটি কারখানা তৈরি করেন, যেটার নাম দেন বাতিকল। এবং এই বাতিকল থেকে উনি যে মাল তৈরি করতেন, দড়ি তৈরি করতেন, সেগুলো বড় বড় নৌকোয় করে উনি নিজে তাতে থেকে মাসের পর মাস ঘুরে এই নদী পথে যে বাণিজ্য হতো, তখন তো সড়ক পথে বাণিজ্য অত প্রচলন ছিল না, নদী পথেই মেন ছিল। তিনি বাংলাদেশে দূর দূরান্তর অব্দি চলে যেতেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসা করে তিনি ফিরতেন। এই হচ্ছে সূত্রপাত। তারপরে যখন ব্যবসা বেশ ভালো জায়গায় পৌঁছলো, তখন উনি এই পাইকপাড়া অঞ্চলে, তখন জমিদার ছিলেন আশু খাঁ, তার থেকে উনি 7 বিঘে জমি নেন এই কারখানা তৈরি করার জন্য, যাতে আরো বড় করে কিছু করা যেতে পারে। তো এই 7 বিঘে জমি যখন তিনি নিয়েছিলেন, এটি এই আজকের যে পাইকপাড়া আর তখনকার পাইকপাড়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল, কারণ পুরো জঙ্গলাকীর্ণ জলাভূমি টাইপের একটা জায়গা ছিল এখানটা। গৌরীবাড়ি থেকে আমার দাদু ঘোড়ার গাড়ি করে লেটেল নিয়ে কারখানা দেখাশোনা করতে আসতেন। আর এই প্রসঙ্গে বলে রাখি যে এই তখন হচ্ছে হ্যান্ডমেডই মেন ছিল। তো এই হ্যান্ডমেড দড়ি তৈরি করার জন্য যে পাক দেওয়া হতো, তাতে খুব বলিষ্ঠ লোকের দরকার ছিল। তো সেটা আমাদের এই বাঙালি সম্প্রদায়ের খুব লোকেরা খুব একটা ইন্টারেস্টেড ছিল না এই ধরনের কাজ করার। তো তার জন্য আমার দাদুকে সুদূর হাজারিবাগ থেকে হচ্ছে শ্রমিক সংগ্রহ করে আনতে হতো দাদন দিয়ে, তাদের দিয়েই উনি হচ্ছে এই ফ্যাক্টরি চালু করেছিলেন। পরবর্তীকালে আমার মেজো কাকার দূরদর্শিতা আরো অনেক বেশি ছিল। তিনি তখন যেটা শুরু করলেন সেটা হচ্ছে বেলফাস্ট থেকে মেশিন আনালেন, যেটা হচ্ছে প্রিলিমিনারি যে ইয়ার্নটা তৈরি হয় সিসেল বা ম্যানিলার, সেটাও যাতে মেশিন মেড করা যায়, তাতে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে এবং কোয়ালিটি অফ রোপ অনেক বেশি হবে। মোটা দড়িটা কিন্তু হ্যান্ডমেডই হতো। এই মোটামুটি হচ্ছে বেঙ্গল রোপ ওয়ার্কসের ইতিহাস। এছাড়া অনেক ছোট ছোট ঘটনা, বড় ঘটনা এর সঙ্গে জড়িয়ে আছে।
আমি এই বাড়িতে আসি তখন ভরা সংসার, সব ভাসুর, দেওর, তারপরেতে যা ননদ, 6 ননদ আমার, সুন্দরী সুন্দরী সব ননদ। তা সেই খুব আনন্দের একটা পরিবেশ ছিল তখন। তারপরে তো আমার মেয়ে হলো, মেয়ে যখন 5 বছরের তখন আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো শুরু হলো। সে আমাদের খুব উৎসাহ, খুব আনন্দ আমার। তবে জাঁকজমকটা একটু কমে গেছে, কিন্তু পুজোটা খুব সুন্দরভাবে হয়। আর তখন আমার শাশুড়ি ছিলেন, উনি একেবারে রাজরানীর মতন, সমস্ত একেবারে রানী রাসমণির মতন। ওনার এত সুন্দর, উনি গান পছন্দ করতেন। সবাই এসে যে যা পারতো গান টান গাইতো অন্নপূর্ণা পুজোর ঠাকুরের সামনে। আজকে এই যে দড়িকল বা বেঙ্গল রোপ ওয়ার্কস, এইটা আমার দাদু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের এই যে অসাধারণ বাড়ি যেটা সবাই এসে প্রশংসা করে, এটাও ওনারই সম্পূর্ণ কৃতিত্ব। আমরা চেষ্টা করি মেনটেন করতে। ছোটোবেলায় খুবই ডানপিটে ছিলাম। আমাদের কারখানায় লম্বা রেলওয়ে ট্র্যাক ছিল, তো সেখানে একটা দড়ি পাকানোর গাড়ি ছিল, সেটাকে আমরা খুব লুকিয়ে সন্তর্পণে চুরি করাই বলে, সেই গাড়ি চুরি করে এনে আমরা এ প্রান্ত থেকে ও প্রান্ত ঠেলতাম। এছাড়াও আমাদের গোয়ালে অনেক রকমের গরু ছিল, জার্সি গরু ছিল, যেটা তখনকার দিনে খুবই দুর্লভ। এছাড়া মুলতানি, পাটনাই, এবং আমি ভয় পেতাম না, সর্বত্র ঘুরে বেড়াতাম। বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানো, যেটা আমাদের বাড়ির ছাদে সবাই আসতো, বাবা কাকারা উঠতো, এবং আমরা আগে থেকে সব মাঞ্জা দিতাম। নানা রকম প্রসেস ছিল। আর তাতে ঘন্টা, ভেপু এ সমস্ত নিয়েও উঠতাম। ঘুড়ি কাটলে সবাই বাজাতাম। অসাধারণ আনন্দ। আমাদের ফ্যাক্টরিতে বিরাট বড় রেল পাতা ছিল, যেহেতু দড়ির ওখানে মানে এই মোড় থেকে ওই মোড় দড়ি পাকানো হতো। তো সেই আমার মনে আছে, সেই ট্রলিতে চেপে আমরা একদিক থেকে এক মাথা থেকে আরেক মাথা অব্দি, মানে ওটা আমাদের ছোটবেলাকার খেলা ছিল। ভীষণ আনন্দ করতাম আমরা সেখানে। বিশাল বড় শেড ছিল, তো বিরাট লম্বা শেড ছিল। দড়ি তখন তো হাতে বানানো হতো দড়ি, তখন তো মেশিনে বানানো হতো না, সব লেবারাররা বানাতো। তো সেই ট্রলিতে করে আমরা এমর থেকে ওমর, যে সেই ছোটবেলাকার খেলা এখনো মনে পড়ে মাঝে মাঝে। এটা বিশাল নস্টালজিয়া। পিকনিক তো সেটা একটু বাবা ভীষণ অর্গানাইজ করতো। তারপর রাঙা কাকা দুজনে তো বিশাল বড় অর্গানাইজার ছিল। তো আমাদের পিকনিক তো প্রত্যেক বছর হতো, আর ভীষণ এনজয় করতাম। ইভেন আমরা তো বজরাতেও পিকনিক করতে গেছি। নমস্কার, আমি কুশল ব্যানার্জি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট নাতি। আমার বাবা দেবব্রত ব্যানার্জি, দড়িকল বাড়ির সেজ ছেলে, আমার বেস্ট হাফ। নমস্কার, আমি ঋতুপর্ণা ব্যানার্জি, আমি এই জেনারেশনে দড়িকল বাড়ির ছোট বউ। আমার একমাত্র মেয়ে। নমস্কার, আমি তৃষা ব্যানার্জি। বেঙ্গল রোপ ওয়ার্কস বা দড়িকল বাড়ি, সেখানে বড় হয়ে ওঠা, কলেজ লাইফ অব্দি কাটানো, অনেক স্মৃতি, অনেক মেমোরিজ। সব তো এখন বলা যাবে না, কিন্তু কিছু কিছু যেগুলো ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, সেগুলো শেয়ার করি। প্রথম মনে পড়ে আমরা অনেক ভাই বোন, কাজিনস, 6 পিসি, আমার বাবারা 4 ভাই, সব মিলিয়ে 15 জন মতো। যখন ভাইফোঁটা হতো তখন বাড়ি গমগম একদম, সবাই মিলে এসে নানা রকম ডিসকাশনস, বড় থেকে ছোট অব্দি ভাইফোঁটা দেওয়া। পিসিরা বাবাদের ভাইফোঁটা দিত, আমাদের সব দিদিরা বোনেরা আমাদের ভাইফোঁটা দিত। আমি সবার ছোট, তাই ওয়েট করে থাকতাম কখন আসবে আমার টার্ন, কি গিফট পাবো। আর আমার ঠাকুমা, যার কথা না বললেই নয়, আমার ঠাকুরদা তো পুরো জিনিসটা সেট আপ করেই ছিলেন, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন দ্যাট। আমার ঠাকুরদা অনেক কম বয়সে মারা যায়, কিন্তু তারপর আমার ঠাকুমা ওয়াজ লাইক আ গ্লু টু দ্য ফ্যামিলি। সবাইকে একরকম একসঙ্গে বেঁধে রেখেছিল। তা তখনকার দিনে শি ওয়াজ আ স্টলওয়ার্ট ফিগার, শি ওয়াজ আ হেড অফ আ টাইম। সবাইকে, নাতি নাতনি দুজনকেই সবাইকে ফোঁটা দিতেন ভাই ফোঁটার দিনে, কোনো ডিফারেন্সিয়েশন নেই। তা সেই একসঙ্গে সবাই মিলে মজা করাটা খুব ভালো লাগতো। তারপর অন্নপূর্ণা পুজো আমাদের বাড়িতে এখনো হয়।
আমার মনে পড়ে এক সময় ভিয়েন বসতো, বাড়িতে মিষ্টি তৈরি হতো। আই হ্যাভ আ বিগ সুইট টুথ। তা দরবেশ তৈরি হতো, বড় বড় গামলায় ভর্তি করে খাটের তলায় রাখা থাকতো। আর আমি আর আমার ছোট কাকার মেয়ে উর্বশী, আমরা পিটোপিটি ছিলাম। আমরা দুজনে লুকিয়ে এরকম খাটের তলায় অলমোস্ট গামলার ভেতরে ঢুকে পড়তাম, নিয়ে একদম লিটারালি যত পারো দরবেশ খাওয়া, এরকম অবস্থা। তারপরে কি হতো আর বলছি না। আর একটা কথা খুব বেশি করে মনে পড়ে যে অন আ রেগুলার বেসিস যখন প্রথম টিভি শুরু হয়, তা আমার ঠাকুমার বিশেষ গাইডেন্স ছিল যে বাড়িতে একটাই টিভি থাকবে, যাতে সবাই একসঙ্গে একটা ফোরাম থাকে, একসঙ্গে বসে টিভি দেখা, টু ইন্টারাক্ট, টু কিপ দ্য বন্ড গোয়িং। তো সেই জন্য আমরা ডিনার টাইমটা সবাই ওয়েট করতাম কখন আসবে। সারাদিনের স্কুল কলেজের গল্প, কি হলো এক্সপিরিয়েন্সেস, কে আগে গিয়ে বেস্ট জায়গাটা পাবে, একটাই রিমোট, কে তার ফেভারিট চ্যানেল দেখতে পারবে, সেইগুলো নিয়ে খুব মজাও হতো, ঝগড়াও হতো। কিন্তু আফটার অল সবাই মিলে we were all looking forward to that time to interact. তো সেই সব কথাগুলো এখন মনে পড়ে। আর সেই সব দিনগুলো এখন যখন আসে বছরে, আমি এখন কর্মসূত্রে সান ফ্রান্সিসকোতে থাকি, তো সেগুলো খুব মিস করি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সব থেকে ছোট নাতনি, আর এই আমার ছোট পরিবার, আমার বেটার হাফ। হাই, আই এম ঋতিক ব্যানার্জি। আর আমার একমাত্র ছেলে। নমস্কার, আই এম ঋষাম ব্যানার্জি। আমার জেনারেশনে আমি সব থেকে ছোট হওয়ার কারণে দড়িকল বা বেঙ্গল বক্সের যান চমক হয়তো অতটা আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু আমার দিদা বা ঠাকুমা তৈরি করা এই জয়েন্ট ফ্যামিলিতে থাকাও তার থেকে কিছু কম নয়। তাই ছোটবেলার নানা রকম অভিজ্ঞতার কথা আজ বড় বেশি করে মনে পড়ে। স্বভাবতই ছোট হওয়ার কারণে সবাই ভালোবেসে একটা করে নাম দিত আমার, আর তাই বাঙালিদের স্বভাবতই ডাকনাম থাকা সত্ত্বেও আমার মনে হয় শত ডাকনাম ছিল। এখন এত বছর পরে ফেলে আসা দিনগুলো মনে করতে গেলে সব থেকে বেশি মনে পড়ে বড় জেঠুর পকেট ভরা লজেন্স, জাজান বা মেজো জেঠুর স্পেশালি বাজার থেকে নিয়ে আসা গুলে মাছ, আর সেজো জেঠুর প্রোটেক্টিভ নেচার। আমাদের ছোটবেলাটা হয়তো এতটা সুন্দর হতো না যদি সব ভাই বোন মিলে একসঙ্গে কাটানো ওই দিনগুলো না থাকতো। একসঙ্গে শীতকালে চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া, কিংবা আসর জমিয়ে মুভি দেখা, অথবা দিদার দেওয়া একই ছিট কাপড়ে জামা পরে পুজোর সময় ঠাকুর দেখার আনন্দ আজও তাই খুব বেশি করে মনে পড়ে। আজ দীর্ঘ 15 বছর বৈবাহিক সূত্রে এবং কর্মসূত্রে শহর থেকে দূরে থাকলেও তাই অন্নপূর্ণা পুজোর সময় বাড়ি যাওয়ার জন্য মন বড়ই কাঁদে। যখন ফিরে যাই শুধু পুজোর আনন্দ নয়, সবাই একসঙ্গে বসে কাটানো আড্ডাটাও মনে হয় বড় বেশি করে ডাকে আমাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য। It's been 15 years that Hrithik has also been part of the family, and that's what I would like him also to share some part about his experience to be part of this family. আমার অনেক ভালো 15 years কেটেছে বাড়িতে। যখন আমি একটা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে এসেছি, তারপরে যখন থেকে আমি জয়েন্ট ফ্যামিলিতে গেছি, তখন অনেক জিনিসগুলো দেখতে পেরেছি। বাড়িতে আড্ডা করা, এত লোকেরা একটা বাড়িতে থাকা, আর এদের বাড়িতে যে অন্নপূর্ণা পুজো হয় ওটাকে এনজয় করা, সব মিলে একসঙ্গে এনজয় করা, ওটা আমি দেখে অনেক আমার ভালো লেগেছে। প্লাস আমি অনেক এনজয় করি যখন ওখানে যাই পুজোর সময়। তো আমি সবসময় চাই কি এভরি ইয়ার আমরা টাইম বের করে যেতে পারি, কিন্তু কিছু না কিছু কারণের জন্য আটকাতে হয়। কিন্তু যখন সময় সুযোগ পাই আমরা সবসময় যাওয়ার চেষ্টা করি। এখন অবধি অনেক ভালো কাটছে দিনগুলো, আর সবাই লোকেরা অনেক ভালো আছে। থ্যাংক ইউ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার দাদু হন, রমেন ব্যানার্জি আমার বাবা, আমি তার মেয়ে পর্ণা চ্যাটার্জি। আমার বিয়ে হয়ে গেছে, কারণে আমি চ্যাটার্জি হয়ে গেছি। আমাদের ছোটোবেলাটা খুব আনন্দে কেটেছে, এত আনন্দ, আমরা আনন্দেই বড় হয়েছি। আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেজ ছেলে শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র মেয়ে ব্রততী। আমি দড়িকল দেখিনি, কিন্তু বাবার মুখে ছোটবেলা থেকে অনেক গল্প শুনেছি দড়িকলের প্রতি দাদুর অক্লান্ত পরিশ্রমের কথা, আর কুলি মজুরদের মানে শ্রমিক যারা ছিল কারখানার, তাদের নাকি দাদু ভীষণ ভালোবাসতেন এবং তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াতেন। শ্রমিকরাও বড়বাবু বলতে অজ্ঞান ছিল। আমার দাদু যেরকম গরিবদের পাশে দাঁড়াতেন বা কুলি মজুরদের পাশে দাঁড়াতেন, সেরকম আমার বাবাকেও দেখেছি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার জন্য ছুটে যেতে।
আমার বাবা যখন খুব ছোট তখন আমার দাদু মারা যান, কিন্তু সেই অল্প বয়সেই ঠাকুমার ডান হাত হিসেবে তার পাশে থেকে সংসারটা সামলাতে সাহায্য করেছিলেন আমার বাবা। দড়িকল আজ নেই, কিন্তু তবুও দড়িকল বাড়ির মেয়ে হিসেবে সবাই আমাকে চেনে। ওরে বাস, কি বানিয়েছিস রে এটা! আমার সব কটা স্বপ্ন এইভাবে পূর্ণ হয়ে যাবে আমি ভাবতেই পারছি না। কিন্তু এত বড় কাজ এত তাড়াতাড়ি সম্ভব হলো কি করে? জানতে চাও? হ্যাঁ, এসো আমার সঙ্গে। চল। এই যে বলছিলে না হ্যাঁ। এত বড় কাজটা কি করে সম্ভব হলো? হ্যাঁ, এরাই এটার কারিগর। কি বলছিস রে? এরা সব তোর বন্ধু? হ্যাঁ, সবাই আমার বন্ধু। দিস ইজ অমলান, হাই হাই, সঞ্চারী হাই, অ্যান্ড শ্রুতায়ুষ। হ্যালো। তো এত যে খাটলাম তার পারিশ্রমিকটা কই? পারিশ্রমিক? নিজেদের লোককে আবার পারিশ্রমিক কি দেবো? আচ্ছা আচ্ছা, পারিশ্রমিক বা নাই দিল, একদিন ডিনারে তো যেতেই পারি। ডিনার? হ্যাঁ হ্যাঁ, ট্রিট চাই, ট্রিট চাই। নিশ্চয়ই হবে, ভুরি ভোজ হবে, ভুরি ভোজ। তবে একটা কথা, তোরা আমার থেকে ছোট হতে পারিস অনেকটা, তবে তোদের একবার কুর্নিশ না করলে কিন্তু পারছি না আমি। বুঝে মানে না মানা, বুঝে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, বুঝে মানে না মানা, বুঝে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানেছে বলে না না না, বুঝে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, বুঝে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়িয়ে বলে না না না, বুঝে মানে না মানা, বুঝে মানে